বাংলাদেশের ভিসাই শুধু তারা বন্ধ করছে, আর কারো ভিসা তো বন্ধ করে নাই। আপনারা জানেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর ওই দিন থেকেই ভারতের ভিসা বাংলাদেশে বন্ধ হয়ে যায়। শুধু তাই না, বলতে গেলে ভারতের সাথে আমাদের সকল রকমের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়, এবং এটার জন্য বাংলাদেশ দায়ী ছিল না। এটার জন্য আমি বলবো 100-তে 100% দায়ী হচ্ছে ভারত সরকার, মোদী সরকার এবং মাফিয়া শেখ হাসিনা সরকার। কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্ক না করে একটা মাফিয়া চক্র এবং একটা রেজিম তাদের সাথে সম্পর্ক ছিল। আমাদের বন্ধু যারা ছিল বিশ্বে, যেটা চীন বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, সবাই ধিক্কার দিছে শেখ হাসিনার এইসব বাজে নির্বাচন। কিন্তু একমাত্র ভারত, যে আমি তো বলবো 4টা নির্বাচন, 2008, 2014, 2018, 2024, 8-এরটা সবাই অ্যাকসেপ্ট করে ফেলছে, যদিও এটা বড় ধরনের একটা জুট চুরি ছিল। আর 14, 18, 24-এর গুলা তো বলাই বাহুল্য, এগুলা কোনো আর বলার। একটা হচ্ছে কুকুর মার্কা নির্বাচন, মানে যেখানে 155টা সিট বিনা ভোটে হয়ে গেছে। তারপরে 2018 ছিল নিশিরাতের নির্বাচন, যেটাতে বিএনপি অংশগ্রহণ করছিল। আর 2024-এর হচ্ছে আমি তুমি দামি নির্বাচন, যেটাকে বলে। তো এইসব নির্বাচনে ভারত সরাসরি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দায়ী ছিল। এবং শেষে 2024-এর নির্বাচনের পরে শেখ হাসিনাকে একমাত্র ভারত নামক দেশের সরকার অকুণ্ঠ সমর্থন শুধু করে নাই, তাকে সকল রকম সাহায্য সহযোগিতা করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, যার বিস্ফোরণ হয় মাফিয়া হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন এবং 5ই আগস্টের তার পলায়ন ভারতে। এরপরে স্বাভাবিকভাবে ভারতের সকল রকম কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশের অনীহা এবং বাংলাদেশের অসন্তোষ, এবং ভারতীয় ভিসা কেন্দ্রগুলো বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। এটা খুবই স্বাভাবিক, অনেক কিছু আক্রান্ত হয়েছে। এবং ভারত এরপরে বন্ধ করে দেয়। ইন্টারিম সরকারের 1.5 বছর তাদের সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল, এখনো সম্পর্ক খুবই খারাপ, এখনো ভালো হয়নি। এবং আপনি জানেন সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কৌশলগত এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে গিয়ে প্রায় 3-4 ঘন্টা আটকে ছিলেন। এবং যেখানে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার দিল্লিতে মিস্টার মাওলা, উনি নিজে উপস্থিত ছিলেন সাথে। তারপরও বিভিন্নভাবে তার নাম নাকি আপনার ব্ল্যাক লিস্টে ছিল, কারণ উনি তো মিডিয়াতে কথা বলতেন ওনার নিজস্ব প্ল্যাটফর্মে, ওনার আইডিতে, এবং উনি ভারত বিরোধী। উনি তো ভারত birodhi না, উনি বাংলাদেশপন্থী। আমরা বাংলাদেশপন্থী, আমরা কোনো দেশ বিরোধী না। আমার বিপক্ষে কথা বললে আমি বিপক্ষে কথা বলবো, সেটা তো ওই দেশ বিরোধী হয়ে যেটা। আমি প্রো বাংলাদেশি। ডাক্তার জাহিদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে তাকে এইভাবে আটক করা অত্যন্ত গর্হিত কাজ এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং এই জন্য ভারতীয় তৎকালীন ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রী তাকে তিরস্কার করা হয়েছে। যাই হোক, ভারত 10 দিন চুপ ছিল। 10 দিন পরে তারা একটা বিবৃতি দিয়েছে যে আমরা শেষ পর্যন্ত ওনাকে যেতে দিয়েছি, কিন্তু উনি ইচ্ছা করে যান নাই। এটা কোনো ব্যাখ্যা হতে পারে না। দিস আর অল ননসেন্স এন্ড বাংলাদেশ সেই ব্যাখ্যা থেকে সন্তুষ্ট হতে পারেনি, প্রশ্নই আসে না, সন্তুষ্ট হতেই পারে না এবং সন্তুষ্ট নয়। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেন নাই, বরং আমাদের পররাষ্ট্রমন্ত্রী একবার বা দুবার ভারত সফর করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে আসছেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে শোক জানাতে। এমনকি ভারতের স্পিকার ওম বিড়লাও আসছিল পরবর্তীতে এই ইনোগ্রেশনের সময় সরকারের, তারেক রহমান সরকার শপথ গ্রহণের অনুষ্ঠানে। কিন্তু ভারত এইসব লোক দেখানো কাজ করলেও ওরা যে ভিতরে ভিতরে আমাদের উপর এখনো প্রতিশোধ নিতে বসে আছে, এটা আমরা বুঝতে পারছি ডাক্তার জাহিদের দিল্লি এয়ারপোর্টে এই ধরনের হেনস্থা করার কারণে। এবং ডাক্তার জাহিদ ঠিক কাজই করেছেন। উনি পরবর্তীতে ওনাকে ঢোকার অনুমতি দিলে উনি কলম্বো হয়ে ওই রাতেই ঢাকায় ফেরত আসেন।
আমি একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট প্রশ্ন যোগ করতে চাই। সেটা হচ্ছে এই যে যদি ডাক্তার জাহিদের মতো অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার ক্ষেত্রে যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যখন যাবে তাদের এই যে টুরিস্ট ভিসা নানান ভিসা তো খুলে দেওয়া হয়েছে, তো তাদের ক্ষেত্রে নিরাপত্তাটা কোথায়? সেটাই বলছি, হ্যাঁ সেটাই আসছি। এখন মিস্টার দীনেশ ত্রিবেদী একসময় উনি ভারতের মন্ত্রিসভার সদস্য, মানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। এখন কূটনীতিকের বাইরে আমার জানা মতে উনি প্রথম ব্যক্তি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হয়েছেন। শুধু তাই না, তাকে ওনার শপথ গ্রহণ যেদিন করলেন বৃহস্পতিবার, তার আগের দিন ওনাকে ভারতের হাই কমিশনারকে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী মানে ইউনিয়ন মিনিস্টার হিসেবে তার স্ট্যাটাস ডিক্লেয়ার করা হয়েছে, মানে তার ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং আমার জানা মতে অতিথি দিছে কিনা জানি না, ভারতের জাতিসংঘে অথবা যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে, চীনে যারা আছেন তাদেরকেও হয়তো সচিব মর্যাদা পর্যন্ত আছে, কিন্তু মন্ত্রীর পদমর্যাদা দিছে এটা আমার জানা নাই, মনে হয় না কোথাও দিছে। তার মানেটা কি? তার মানে বাংলাদেশের হাই কমিশনারকে তারা এত বেশি গুরুত্ব দিচ্ছে, এবং এটা মানে আপনি বলতে পারেন আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা ঘটনা। এটা যদি, আমার ধারণা এখন বাংলাদেশ নিয়ে তারা খুবই চিন্তিত। তাদের ফরেন পলিসি এখানে মার খাইছে, এবং বাংলাদেশে তাদের ফরেন পলিসি মার খাওয়ার পরে কিন্তু পুরো বিশ্বেই ভারত এখন তাদের পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক রকম বাজে অবস্থায় আছে। তাদের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খুবই খারাপ। পাকিস্তানের সাথে যুদ্ধে 4 দিনের যে যুদ্ধ হলো, তারা তাদের ওখানে রাফায়েল সহ 7টা প্লেন হারাইছে, এবং তাদের যে নাকানি চুবানি খাইছে এটা আমরা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের এমনকি ভারতীয় ডিফেন্স অ্যানালিস্টদের কাছ থেকে জানতে পারি। সাথে পাকিস্তানের বর্তমানে যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবন্ধে তাদের ইনিশিয়েটিভ যে সাকসেস, সাথে সৌদি আরব, কাতার সহ মিডল ইস্টের সাথে পাকিস্তানের চুক্তি, এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিরস্কার করা এবং ভারতের উপর 50% ট্যাক্স বসানো, বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আর চীন তো আছেই তাদের চিরশত্রু। আবার রাশিয়ার সাথেও পাকিস্তানের সম্পর্ক, এমনকি আমাদের সম্পর্ক আগে চেয়ে ভালো দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে ভারত এখন চিন্তা করতেছে তাদের এখানে যে হাই কমিশনার, তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে হয়তো কুইক কিছু ডিসিশন সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সে রিজলভ করবে। যেমন মনে করেন এই যে উনি যেদিন শপথ নিলেন তার পরের দিনই উনি হঠাৎ করে ভিসা, বাংলাদেশের ভিজিট ভিসাগুলো খুলে দিয়েছেন। এখন এটা আমি দুই দিক থেকে দেখতে পারেন। প্রথমত ধরেন একটা প্রতিবেশী দেশ আমাদের সাথে ভিসা চালু আছে, পৃথিবীর অনেক দেশের প্রতিবেশীদের কারো কাছে কারো দেশে যেতে ভিসা লাগে না, যেমন আমাদের বন্ধু দাবি করছে কিন্তু তারা ভিসা বন্ধ করে দিচ্ছে, তাহলে বন্ধুত্বের ব্যাপারটা কিভাবে? না শুনবেন না, আমি বলতেছি যে যেমন আপনি যদি শ্রীলঙ্কা যান আপনার ভিসা লাগবে না, ভুটান যান ভিসা লাগবে না, মালদ্বীপ যান, এমনকি পাকিস্তান আপনাকে অন অ্যারাইভেল ভিসা দিচ্ছে। অর্থাৎ সার্ক কান্ট্রিগুলোর মধ্যে ভিসা ফ্রি হওয়ার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তানের, বিশেষ করে ভারতের এই অবন্ধুসুলভ আচরণ, এগুলো আমাদের সবকিছু মানে পথের কাটা হয়ে দাঁড়াইছে। যাই হোক, সেটা ভিন্ন চ্যাপ্টার। এখন ভারত প্রায় 2 বছর বন্ধ রাখার পরে হঠাৎ করে খুলে দিল, ভালো খুলে দিল যে ঠিক আছে, আমি যদি আপাত দৃষ্টিতে দেখি ভালো গেছে, আমাদের লোকজন এখানে বেড়াতে যায়, মানে চিকিৎসা করতে যায়, চিকিৎসার ব্যাপারে আমার সিরিয়াস রিজার্ভেশন আছে, আমার অভিজ্ঞতা আছে। ভারতে যারা চিকিৎসা করতে চান তাদেরকে আমি বলবো, আপনারা যে প্রাইভেট চিকিৎসা বাংলাদেশে করান, সেই চিকিৎসা থেকে কি ভারতের প্রাইভেট চিকিৎসা ভালো? আপনি নিজের মন গড়া কথা বলতে পারেন ভালো, আমি ডাক্তার হয়তো ভালো থাকতে পারে, কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রাইভেট হাসপাতালে, বড় বড় হাসপাতালে যে চিকিৎসা করেন, ভারতেও তো সেই একই চিকিৎসা করেন। আমাদের মেডিকেল কলেজগুলোতে যদিও অনেক বেশি ফেসিলিটি, কিন্তু সরকারি অব্যবস্থাপনার কারণে একইভাবে ভারতের কোনো সরকারি হাসপাতালে আপনি কোনো চিকিৎসা পাবেন না। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের চিকিৎসার মান ভারতের চেয়ে উন্নত। এটা কোনো আমার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী সেটা ডিটারমিন করা হয় কিভাবে? মাতৃ সেবা, মাতৃ চিকিৎসা, শিশু চিকিৎসা এবং বিভিন্ন সোশ্যাল ইন্ডেক্স, প্রোটিন বা ভ্যাকসিনের হার, বাচ্চা মৃত্যুর হার, এগুলো নিয়ে যে ব্যাপক WHO যে রিপোর্ট, সেখানে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক উপরে। তো তারপরও আমাদের এখানে চিকিৎসার অপ্রতুলতা আছে, ভারতে অনেকে চিকিৎসা করতে যেত। এখন গত 2 বছরে বাংলাদেশের মানুষ এমনিতে থাইল্যান্ড বা সিঙ্গাপুর, অনেক সিঙ্গাপুরের কথা বাদ দেন, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চায়না যাওয়া শুরু করছে প্রচুর। এবং আমি জানতে পারছি যে চায়নাতে এখন বিশেষ করে কুনমিংয়ে অনেকগুলো হাসপাতালে আপনার বাঙালি ট্রান্সলেটর নিয়োগ করে দিছে তারা, এবং বাংলাদেশের মানুষ হাজার হাজার না হলেও শত শত যাচ্ছে।
এখন ভারতে আমাদের সাথে ভাষার, বিশেষ করে পশ্চিমবাংলার এবং ত্রিপুরার আমাদের সাথে ভাষা বা কালচার অনেক কিছু আমাদের মিল আছে, ফলে আমরা ওখানে যাই। তাছাড়া ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের অনেক কীর্তি, সেটা শুধু তাজমহল বা দিল্লি জামা মসজিদ না, প্রতিটা শহরে শহরে, যেগুলো এখন মোদী সরকার ধ্বংস করে দিচ্ছে। তো বাংলাদেশের মানুষ বেড়াতে যেতে চায়, খুবই খুবই স্বাভাবিক। এই আপনি যে কথাটা বললেন, ডাক্তার জাহিদের মতো লোক যদি হেনস্থা হতে পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? আরো একটা কথা হচ্ছে, ভারতের কলকাতায় বিশেষ করে হাজার হাজার আওয়ামী লীগের পান্ডারা, খুনিরা, ডাকাতরা এখানে বসে আছে। আপনি যদি একটু পরিচিত হন, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি যদি এই বাংলাদেশের পক্ষে কথা বলেন, ভারতের দালালি না করেন, তাহলে আপনাকে যে ওখানে হেনস্থা করবে না, এমনকি এয়ারপোর্টে হেনস্থা করবে না, হাসপাতালে হেনস্থা করবে না, হোটেলে বা যেখানে আপনি যান হেনস্থা করবে না, এটার কি নিশ্চয়তা আছে? আমরা তো কলকাতার মানুষের শত্রু না, আমরা তো ভারতের মানুষের সাথে শত্রুতা চাই না। কিন্তু ভারত সরকার, মোদী সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলা যদি বেছে বেছে কোনো মানুষকে হেনস্থা করা শুরু করে, 2 বছর বন্ধ রাখছে ভিসা, তাইলে এটার কি হবে? তো এই জন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো, ওরা ভিসা চালু করছে, বাংলাদেশ আগে অনেকবার অনুরোধ করছে, বাংলাদেশের অনুরোধ শুনে নাই, এখন চালু করছে, আপনারা ওয়েট এন্ড সি, আপনারা অপেক্ষা করেন, দেখেন। আর চিকিৎসার জন্য ভারত যেতে হবে, ইট ইজ নট এসেনশিয়াল। আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে। প্রথমত দেশের চিকিৎসা আমরা দেশে করব, এবং নেতাদেরকেও বলবো, আপনারা নিজেরা চিকিৎসা দেশে করানোর চেষ্টা করেন, যেটা নাই সেটা এই দেশে চিকিৎসার ব্যবস্থা করেন। এবার চিকিৎসা বাজেট যথেষ্ট করা হয়েছে, সরকারি হাসপাতালগুলোকে অত্যন্ত ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে যতটুকু টাকা খরচ। এবং তারেক রহমান সাহেব বাংলাদেশে অন্যান্য যেসব পরিত্যক্ত বিল্ডিং পড়ে আছে দেশে শতে শতে, ওগুলার উনি রিঅর্গানাইজ করে ওগুলার হাসপাতালে পরিণত করতে চাচ্ছেন। ডাক্তারদের কাছে অনুরোধ করব, নার্সদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা মানুষকে ভারতে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন না। আর যেসব দালাল চক্র আছে, ভারতের চিকিৎসা ভালো বলতেছে, তাদেরকে বলবো নিজের দেশের দালালি করেন, অন্য দেশের দালালি করার দরকার নেই। আমরা যে চিকিৎসা একেবারে বাংলাদেশে হবে না, বিশেষজ্ঞ রিপোর্ট দিবে, তখন আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আর ত্রিবেদী সাহেব ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন, উনি ঢুকার সময় উনি বাইরে ঢুকছেন বেনাপুল দিয়া। উনার কথাবার্তা যদিও উনি হাসি মুখে বলছেন, কিন্তু কথাবার্তাগুলোর কোনো মানে আমি মনে করি উনি সঠিক কথা বলেন নাই। যে 140 কোটি মানুষের গণতন্ত্র, 20 কোটি মানুষের মধ্যে একত্র কি আবার কি বুঝাতে চান? আমরা স্বাধীন দেশ। এখন কথা হচ্ছে, আপনি পৃথিবীর 1 নম্বর দেশ, আমি পৃথিবীর 7 নম্বর দেশ। আপনার মার্কেট যদি পৃথিবীর 1 নম্বর মার্কেট হয়, আমার দেশ পৃথিবীর 7 নম্বর মার্কেট। আমি গণতন্ত্র চর্চা করব, আপনি ওখানে সাম্প্রদায়িকতা চর্চা করতেছেন। আমার দেশে প্রতিটা বাংলাদেশি, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক। আপনার দেশে আপনাদের লজ্জা হওয়া উচিত ভারতের এই সাম্প্রদায়িক শক্তি, এই যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরো 3 জনের নাম না বললে হয় না, সে হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং সর্বশেষ শুভেন্দু অধিকারী, এই যে পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী। এরা যে মুসলমানের বিরুদ্ধে যে ধরনের কথা বলে, আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করতে হবে। মিস্টার ত্রিবেদী, আপনার বাড়ি গুজরাট জানি, কিন্তু আপনি বড় হয়েছেন পশ্চিমবাংলায়, কলকাতায়, আপনি ভালো বাংলা জানেন। আপনি নিজেই বলছেন আপনি নজরুল, রবীন্দ্রনাথ পড়েছেন, আপনি জানেন, ভেরি গুড, আপনি বাংলায় কথা বলতেছেন ভালো, কিন্তু আপনি গুজরাটি, এবং আপনি গুজরাটি নরেন্দ্র মোদীর আপনি ঘনিষ্ঠ বন্ধু। আপনি যদি ক্যাবিনেট মন্ত্রী হইয়া আমাদের সাথে সুসম্পর্ক করতে চান, 1 to 1 চোখে চোখ রেখে আপনি আমাদের সাথে কথা বলতে হবে আপনাকে। আপনি আপনার দেশের পক্ষে কথা বলবেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি আমার দেশে কোনো নাক গলাইতে আসবেন না। এটা হাসিনা সরকার না, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। সুতরাং আপনারা আমাদের রাজনীতিতে, আমাদের ইনস্টিটিউশন ধ্বংসে, আপনার গোয়েন্দা সংস্থা, কালকে 2 জন ধরা পড়ছে, আজকে জুলকান্নান সাহেব লিখছে এই 2টা এজেন্ট ধরা পড়ছে। তো এখন এজেন্ট তো ঘরে ঘরে ছিল, এখন হয়তো একটু সাবধান হয়েছে, এখনো ওই দিনও বলছিলাম আছে। এখন সামগ্রিকভাবে আমি আপনার এই প্রসঙ্গ দীর্ঘায়িত না করে শুধু এই কথা বলবো, ভারতের নতুন হাই কমিশনার
এসে উনি ঘোষণা করছেন যে বাংলাদেশের সাথে ভিজিট ভিসা চালু করবে, ভালো, বা ভিজিট ভিসা আপনারা চালু করছেন, কিন্তু বাংলাদেশের মানুষদেরকে বলবো ওয়েট এন্ড সি। ভারত আসলে এটা কি কোনো দুরভিসন্ধি করতেছে কিনা, কারণ তারা 2 বছর বন্ধ রাখছে, এখন চালু করছে, কি জন্য চালু করছে, কেন চালু করছে। তখন আমাদের ফরেন মিনিস্টার দিল্লি ভিজিট করলো, তখন কোনো ঘোষণা দিল না, এখন ঘোষণা দিল। এখন অবশ্যই আপনারা নিজেদের মান সম্মান, আমি বাংলাদেশের নাগরিকদের বলবো, আপনারা নিজের সিকিউরিটি, নিজের মান সম্মান, এমনকি আপনার জীবন বিপন্ন হতে পারে, কারণ ভারতের গোয়েন্দা সংস্থা যে কোনো কিছু করতে পারে। এমনও অতীতে অনেক ঘটনা ঘটছে যে হোটেল থেকে আমাদের অনেক বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদের আর হদিস পাওয়া যায় নাই, অথবা অনেকে বছরের পর বছর জেলে ঢুকিয়ে দিছে, যে বিভিন্নভাবে। কারণ আপনি একটা বিদেশে যদি আপনার কোনো গোয়েন্দা সংস্থা নিয়ে যায়, সেখানে আপনার কিছু করার নাই। এবং সেখানে বাংলাদেশে হাসিনা আমাদের নাগরিকদেরকে ধরে ভারতে পাচার করতো। এখন ভারতে গিয়ে যদি আমাদের কোনো নাগরিক যদি এরকম বিপদে পড়ে, আমরা কেউ জানতেও পারবো না। সুতরাং আপনারা ভারতের এই মানে আপাত জেস্টার মনে হলেও অত্যন্ত ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখেন, জানেন, বুঝেন এবং ওয়েট এন্ড সি করেন, নিজের আত্মসম্মান বজায় রাখেন। তারপরে ভারতের প্রয়োজন যদি না হয়, আমি মনে করি আপনারা এটা অ্যাভয়েড করা উচিত আপাতত। আরো 2-1 মাস 3 মাস দেখেন। থ্যাংক ইউ।